আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় নতুন অধ্যায় শুরু করব। এখানে 4 হবে, ঠিক আছে? এখানে 3 হয়ে গেছে, এখানে 4 হবে। 4 নাম্বার অধ্যায় আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপারে 4 নাম্বার অধ্যায় হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। আমরা গতিবিদ্যা শিখলাম, গতিবিদ্যার ভাই হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এইটা আমরা একটু শিখবো, ঠিক আছে? এখন বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে আপনার অ্যাভারেজ এই মানে এই অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসছে, মিনিমাম। আপনি যে ভেক্টর করে আসলেন না, ভেক্টর থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, বাট এই আপনার নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2টা প্রশ্ন আসবে। সুতরাং অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে, নোট একেবারে ঠুটস্থ চাই আমি। ক্লিয়ার? ওকে। এখানে দেখবেন যে আমি 8টা টাইপ দিয়েছি। এই 8টা টাইপের বাইরে আপনার ম্যাথ বোর্ডে আসে না। ওই আলতু ফালতু মানে বন্ধুদের থেকে দূরে থাকবেন। ওই যে ইভাকে দিছিল না একজন ম্যাথ, ওইগুলো থেকে একটু দূরে থাকবেন। ওই আলতু ফালতু ম্যাথ কখনোই আসে না। সুতরাং ওইগুলো করার দরকার নাই। ওগুলো অ্যাডমিশনের জিনিস। আর অ্যাডমিশনের জিনিস আমরা যেহেতু এখন করতেছি না, সুতরাং কোনো দরকার নাই আমাদের। যখন আমরা এই সিলেবাস শেষ করে অ্যাডমিশনে যাব, তখন একটু হায়ার লেভেলে শিখবো, তখন সে ঠিক ঠিক আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ওকে। এখানে হচ্ছে টাইপ 1। শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। ওকে। ঠিক আছে, এখানে হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে আপনার টান বল বা লিফট। ওকে। টান বল বা লিফট, সুন্দর কাহিনী আছে এখানে। টাইপ 1-এ দিয়ে রাখছি বলে যে এই জিনিসটা টাইপ 1-এ আছে এমন না, ঠিক আছে? জিনিসটা লাস্টেও থাকতে পারে, যে কোনো থাকতে পারে, বাট এইগুলো টাইপ, এই টাইপ আছে। টাইপ 1 হচ্ছে লিফট দিয়েছি। তারপরে হচ্ছে টাইপ 2 হচ্ছে স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক। এই কথাটা তো শুনছেন এসএসসিতে, তাই না? এই কথাটা। জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসই আছে। আপনি ওখানে যা করে আসছেন এসএসসিতে, এই সেম টু সেম সেই জিনিসই আছে এখানে। আহামরি কিচ্ছুই হচ্ছে নতুন নাই। বুঝছেন? নতুন কিছুই নাই। এই হচ্ছে কথা। টাইপ 3-তে দিয়েছি হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। এটাও আপনাদের চেনা। আর টাইপ 4-এ আছে হচ্ছে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল। এইটা আপনাদের কাছে নতুন, নতুন না এটা? জি ভাইয়া। তারপরে গতিশক্তি। গতিশক্তি পুরানো না নতুন? নতুন। এ তো মানে সেই পুরোনো। আদিমকালের জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আদিমকালের জিনিস। কেউ পারুক আর না পারুক, কি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এ সূত্র জানে। ওকে। কঠিন বানানো যাবে না, ঠিক আছে? টাইপ 6, সেটা হচ্ছে ওই যে কৌণিক বেগ রিলেটেড। কৌণিক ব্যাগ 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 ত্বরণ হয়ে গেছে, বাট কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে আপনাদের এর ক্ষেত্রে এই যে টাইপ 6-এ দিছি। তারপর হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। আর তারপরে আছে এই রাস্তার ব্যাংকিং কোণ, এটা কি জানেন? আপনি যে মোড়গুলো ঘোরেন, দেখেন না যে মোড়গুলো একটু বেঁকা, মানে নিচু, ও নিচের পাশ ওই হচ্ছে আমি নিচে। করতে পারেন যে হুম, এটার মধ্যে এই টপিকটা আছে। বুঝি না। বলতেছি 9-10 আলো প্রতিফলন অষ্টম অধ্যায় এই চ্যাপ্টারে এই টপিকটা আছে। ও, ব্যাংকিং কোণ। ঠিক আছে, সমস্যা নেই। জি। হ্যাঁ, ওই আপনাদের ওই যে আয়না কয় ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এইগুলো জি, লাগে। 45 অ্যাঙ্গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আয়না পারছি। রাখে। হ্যাঁ, বুঝতে পারছি। ওখানে থাকবে, বাট ওখানে যে স্টাডি আছে আর এখানে যে স্টাডি আছে আকাশ পাতাল তফাৎ, বুঝছেন? ওখানে জাস্ট বলা আছে, বাট এখানে সূত্র দিয়ে প্রমাণ করা আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা যদি সিকিউ পড়ে, তার গতে অথবা ঘতে এইটা থাকবে, আমি বলে দিতে পারি। ঠিক আছে? গতে অথবা ঘতে। এখান থেকে যে এটা কি নির্দিষ্ট? কি নির্দিষ্ট? এই যে টাইপ 7 টাইপ 7 রাস্তার আপনি ব্যাংকিং হচ্ছে কোণ। 7 স্টার দিয়ে রাখতে পারেন, অন্যগুলো 3 স্টার, এটা 7 স্টার। সব থেকে গুরুত্বপূর্ণ, মানে প্রশ্ন হইলে এখান থেকে থাকবেই, মাস্ট বি। মানে এক একটা অধ্যায়ের কিছু প্রাণপণ কিছু একটা টাইপ আছে না, তার মধ্যে এই একটা। তারপরে এই যে টাইপ 6, এইটাও এই যে কৌণিক বেগ, মানে কৌণিক ত্বরণ নির্ণয়, কৌণিক বেগ নির্ণয়, এইগুলা খুব খুব গুরুত্বপূর্ণ। আর এই যে আপনার টাইপ 8, মানে এই লাস্টের 3টা টাইপ থেকেই দেখবেন যে একটা থেকে যে 2টা সিকিউ যে পড়বে, তা এই 3টা টাইপ থেকেই আসে পিরাই। বুঝছেন? জিনিসটা হচ্ছে এই, একেবারে আপনার এই করাবো আমি। কারণ আপনাকে আমি বেশি করায় খামাকা মাথা ঘুলাবো না। এই, আমি যদি আপনাকে ওই যে করাই, পুরো পিএইচডি করাই দিই, আপনি যদি ইন্টারমিডিয়েটে যায় A+ না ফেল করেন, তাহলে কি আপনার ভালো হবে নাকি লস, বলেন তো? লস হবে। আপনি লস হবে। আর আপনি বেসিক টাসিক একদম ক্লিয়ার করে বসে আছেন, কিন্তু ইন্টারমিডিয়েটে ফেল, মেনে নিতে পারবেন নাকি গলায় দড়ি দেবেন, বলেন? আপনাদের 24 ব্যাচের অবস্থা এরকম হচ্ছে। ওদের অবস্থা পুরো বেহাল, একদম বেহাল। এখানে কিছু কাহিনী লিখে দিছি, পড়ে নিয়েন। আমরা টেস্ট খেলবো না, ডাইরেক্ট টি20 খেলবো। একদম একদম ফাইনাল ম্যাচ হবে, কোনো আগে কোনো কাহিনী হবে না। ওকে। বিষয়টা হচ্ছে এরকম, যে তোমাদের বাজানোর জন্য অনেকেই তোমাদেরকে একটু বাজাই দেখবে, যে এরকম ফাও প্রশ্ন পড়ে দেখি, এইটুকু করে দেখি,
তোমরা যেটা পারবা না মনে করবা যে ওইটা খুবই মানে গুরুত্বপূর্ণহীন প্রশ্ন, কারণ পিয়াল ভাইয়া সেই জিনিসগুলোই বইতে দিছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো আপনার বোর্ড পরীক্ষায় আসবে। আপনি বিগত বছরগুলো আপনার গাইড কিনছেন সবাই? জি ভাইয়া। গাইড যারা কিনছেন তারা দেখবেন তারা এইগুলো করে একটু দেখবেন যে আমি যা যা করাচ্ছি, এই যে আমি বললাম না, এখানে দেখেন আমি একটু বলে দিই, যাদের গাইড আছে তারা আজকে এই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় খুঁজবেন। রাস্তার ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক, চক্রগতি ব্যাসার্ধ, কৌণিক ভরবেগ ও টর্ক, আর কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ, এই 3টা টাইপ থেকে কোন জায়গায় প্রশ্ন আসেনি আপনি দেখবেন, শুধু কোন বোর্ডে আসেনি। প্রত্যেকটা বোর্ডে আসছে, আপনি দেখেন যাদের গাইড আছে খুলে দেখেন। জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ আর টর্ক, এই 3টা না ভেক্টর অধ্যায়ের? না, ভেক্টর অধ্যায় না, এই পাবলিকগুলো হ্যাঁ, ওই যে ভেক্টর রাশি হ্যাঁ, পড়ছিলাম। তা আপনি না, তো এটা পরীক্ষা এটা কোনগুলা ভেক্টর সেটা হ্যাঁ মনে হ্যাঁ রাখার হ্যাঁ জন্য দিছিল। এই যে এইগুলা এখানকার একদম স্থানীয় পাবলিক, এরা জাস্ট ওই ভেক্টর একটু ঘুরতে গেছিল, ঠিক আছে, একটু ঘুরতে গেছিল, তাছাড়া কিছু না, এরা একটু ঘুরতে যেয়ে ফেসে গেছে। পোলার ভেক্টরে এই জিনিসগুলান ছিল। হুম, যাই হোক ওটা নিয়ে প্যারা নাই। এখন আমরা একদম সেই পরিমাণে শিখবো। এই দেখেন আপনাদের, দেখেছেন কি সুন্দর জিলাপি দিয়েছি আপনি। এই চ্যাপ্টার থেকে আপনাদের এই রাশির এইসব কাহিনী শুরু হলো, যে বল, ভরবেগ, দেখবেন যে এইগুলোর মাত্রা চলে আসে মেডিকেলে, প্রচুর পরিমাণে আসে। সুতরাং আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের এই অধ্যায়ে কি কি আছে এইগুলো দিয়ে রাখবো। ধরেন এই অধ্যায়ে আপনার বল লাগবে, ভরবেগ লাগবে, ঘাত বল লাগবে, বলের ঘাত লাগবে, ভরবেগের পরিবর্তন, জড়তার ভ্রামক, চক্রগতি ব্যাসার্ধ, কৌণিক ভরবেগ, তারপরে আরও আছে, ঠিক আছে। এইগুলো আপনার এই অধ্যায়ে লাগবে। তাহলে যে অধ্যায় পড়তেছেন সেই অধ্যায়ের কোন কোন একক লাগবে, কোন কোন এককে রাখতে হবে, মাত্রা কি, এইগুলো জানা ভালো নাকি ডাইরেক্ট গড়ে জানা ভালো বলেন তো? আলাদা আলাদা এরকম Yes, জানা ভালো। আলাদা আলাদা এগুলো। হ্যাঁ, আপনাকে 2টা শিট দেওয়া হবে, একটা তো আপনাদের বইতে এইভাবে থাকছে না, আর লাস্টে যে আপনার কি করা হবে জানেন, লাস্টে যে আপনার একটা আমি শিট দিয়ে দেবো শুধু এই মাত্রা সমীকরণের উপরে, যেটা পুরো 21টা অধ্যায়ের মাত্রা সমীকরণ থাকবে, মানে একটা হচ্ছে গড়ে আর একটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? জি ভাইয়া। বিষয়টা হচ্ছে এরকম। আজকে কতজন জয়েন? ভাইয়া, যারা পেইড ব্যাচে পরে ভর্তি হয়েছে ওরা কি আগের পিডিএফ গুলা পাবে না? আপনি পরে ভর্তি হয়েছেন? না, আমি অনেক আগে ভর্তি। পরে যারা হইছে তারা যদি আপনাদের কাছে চায় তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের সিস্টেমটা হচ্ছে এরকম যে হচ্ছে দেওয়া যায় না আর কি, মানে নতুন যারা পাবলিক তারা আগেরগুলো দেখতে পারে না, এই জন্য আমি বারবার বলছিলাম ওদের, কিন্তু ওরা শোনে না। যাই হোক, আপনাদের হচ্ছে পেইড গ্রুপের ওইগুলো দেওয়া শুরু করবো, বাট একসাথে সব কিছু করতে গেলে তো হজবর হয়ে যাবে এই আর কি। যাই হোক, রাশি, এইটা হচ্ছে রাশি, এই নিচে যেগুলো গেছে এগুলো হচ্ছে একক, আর এগুলো হচ্ছে মাত্রা, এগুলো সবই জানেন, তারপরেও আমি একটু পরিচয়। এখন এখানে কি করা যাবে না বলেন তো, কি করা যাবে না? কারোর মাথায় কি আসতেছে যে কোন কাজটা করা যাবে না ভাইয়া এখানে ইন্টারমিডিয়েটে এইগুলোর ক্ষেত্রে? মুখস্থ করা যাবে না। একজনের বাচ্চা আরেকজনের কোলে না দিয়ে নিজের বাচ্চা নিজের কোলে নেন, তাহলে হয়ে গেল। মুখস্থ না করলে পর মেডিকেল এক্সামে যায় তো Yes. ভুলে যাব একদম। আপনি মেডিকেলে 60 মিনিট সময়, জাস্ট 60 মিনিট, 100টা এমসিকিউ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিকে, ইংলিশ তো আছেই, আপনার মাথা হ্যাং হবেই। ওই সময় আপনার যা মুখস্থ আছে ওইটুকু কাজে লাগবে, কোনোভাবেই যেন এই কাজ করবেন না যে এই মাত্রাটা সারা জীবন আপনারা শিখে আসছেন না, প্রতিপাদন, এই জিনিসটা প্রতিপাদন করে মুখস্থ করছেন না, জি ভাইয়া। কিন্তু এগুলো প্রতিপাদনের দিন শেষ, এগুলা প্রতিপাদনের দিন শেষ, ঠিক আছে। এগুলো প্রতিপাদন করার কোনো দরকার নেই, সে পরে আপনার যদি সিলেবাস শেষ করার পরে আপনার সময় থাকে তখন এগুলো কইরেন, কোনো সমস্যা নাই। সব স্যারেরা বলবে যে প্রতিপাদন করিয়ে তাহলে তোমার মুখস্থ করা লাগবে না, প্রতিপাদন করা শিখবা। প্রতিপাদন করতে গেলে এর সূত্র মুখস্থ করা লাগবে, এর সূত্র, এখন প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটার একক, ইসা একক, এত মুখস্থ করা প্রতিপাদন করতে গেলে তো 1 থেকে 1.5 মিনিট সময় এমনি এমনি চলে চলে যাবে, যাবে। এমনি মানে চোখের সামনে চলে যাবে ভাই, কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট ঠোঁটস্থ। এখন ঠোঁটস্থ করা, এখন শুধু মুখস্থ করে নিব। হ্যাঁ ঠোঁটস্থ করারও কিছু সিস্টেম আছে, দেখেন। বলের একক নিউটন, বলের একক নিউটন, ঠিক আছে। মাত্রা হচ্ছে ml² 10/2, কাহিনী শেষ। একটা জিনিস দেখেন, ঘাত বল, ভাইয়া আপনি তো ml অনেকগুলো স্কয়ার বললেন, মনে রাখবো। স্কয়ার। স্কয়ার তো দেন নাই, এমএল স্কয়ার। ও সরি, আমি বেশি ভুল বলে ফেলেছি, এখানে ml 10/2, ঠিক আছে। ওকে, একটা জিনিস দেখো,
যে এখানে বল ছিল আর এখানে ঘাত বল, আমি সবগুলো আলোচনা করবো যে বল কি ঘাত বল কি, ওটা নিয়ে প্যারা নাই। এই দুইটা ঠিক আছে, দুইটাই বল কিন্তু, ঠিক আছে, দুইটাই বল। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রাই তো ml 10/2, তাই না? ml 10/2 না? তাহলে জি এইটার ভাইয়া। মাত্রা আর এইটার মাত্রা সেম না? তাহলে এইভাবে মনে রাখবেন যে কোনগুলো সেম আর কোনগুলোর ভিন্ন। দেখেন এই যে ml 10/1, ml 10/1 মানে কোন কোনগুলো সেম। দেখেন বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন, এই দুইটার এককও সেম আবার মাত্রাও সেম। তাহলে এইভাবে মুখস্থ রাখবেন, ঠিক আছে? জি ভাইয়া। কোনগুলো সেম। তারপরে এই দেখেন এই একটাও পাইছি যে ml 10/1 মানে এককগুলো যদি আপনি খাতা লিখে নিতে পারেন যে পরপর ভাবে সাজাইনি, আমি চাইলে এখানে সাজাই দিতে পারতাম, বাট সেই সময় বুদ্ধি আসছিল না, এটা লেখার পরে বুদ্ধি আসছে। এখন ওই লেখা পাল্টাতে গেলে তো আমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এই জন্য আমি আর চেঞ্জ করি নাই, বুঝছেন? কিন্তু ইনশাল্লাহ এরপরে যেগুলো আছে ঠিক করে নিব। সমস্যা নেই। এর এই যে আপনার আশেপাশে এই যে জায়গা রাখছি না, এই কত করে 1-2 ইঞ্চি করে জায়গা রাখছি শুধু পাশে, স্ক্রিন দেখে আচ্ছা, ওগুলার পাশে একদিক দিয়ে ঠিক করে নিব। হ্যাঁ আপনার ইচ্ছা, আপনি যেভাবে মুখস্থ করতে পারেন, কিন্তু সমস্যা নেই। এই নিউটনিয়ান বলবিদ্যায় শুধু এরকম সমস্যা আছে, বাকি প্রত্যেকটা অধ্যায় আমি সাজাই দিছি পরপর, যেগুলোর একসাথে আছে একসাথে করে দিছি, যেগুলোর ভিন্ন আছে ভিন্ন করে দিছি, বুঝছেন? ওগুলো না প্যারা নাই। ভাইয়া আমরা কি এই অধ্যায় নোট করব না? না না নোট করা লাগবে না। আর কোনো অধ্যায়েরই করা লাগবে না? না নোট করা লাগবে না, নোটের চিন্তা ইনশাল্লাহ শেষ আপাতত। নোট আপনি করবেন কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে আর কি, আর ইংলিশ, এগুলা। আপনাদের ফিজিক্স নিয়ে যত ভয় আইসিটি। আইসিটি 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 না 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 না, আইসিটি করা লাগবে না, আইসিটিটা নোট করা লাগবে না। আইসিটির আমি শিট দিব না, ওই সিটেই কাম হয়ে যাবে। একটা তো 4 অধ্যায় দিয়ে দিছি না, ওইভাবেই হচ্ছে বাকিগুলো দিয়ে দিব। মানে আপনার এইটা বোঝাচ্ছি যে নোট করায় সময় নষ্ট করবেন না, ঠিক আছে? নোট করে সময় নষ্ট করবেন না। হ্যাঁ আপনি চাচ্ছেন যে পিয়াল ভাই যেভাবে লিখছে এই জিনিসটাকে আমি একটু মডিফাই করে লিখবো, সেটা ঠিক আছে, ওইটা আপনি করতে পারেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ওইটা আপনি করতে পারেন, বাট না তারপরে আপনার ইচ্ছা, পুরোই আপনার ইচ্ছা যে আপনি কিভাবে মুখস্থ করবেন। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি, আপনি বাদ বাকি আপনার ইচ্ছা। এখন দেখেন এই HTML এর শীটটা দিছেন কি আইসিটির? সব দেওয়া হয়ে গেছে সব। তুমি এইচটিএমএল ভাইয়া আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। জি জি বলেন। হচ্ছে ওই তো HTML এর ওখানে টেবিলের একটা ট্যাগ ভুল আছে। ঠিক আছে আমাদেরকে দেখা দিন, ভুল যাইতেই পারে, কোনো সমস্যা নেই, কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে করছিলাম ওইটা, ঠিক আছে? যখন নতুন ওকে ভাইয়া, আমি ঠিক করে করছি ওটা। হ্যাঁ ধরেন আপনাদের আপনাদের মানে যখন আপনারা যেরকম নতুন উঠছেন না, এরকম নতুন অবস্থায় করছি, তাহলে সেই সময় তো অত বেশি বুঝতাম না, কিন্তু যতটুকু বুঝতেছি ততটুকুই করছি। ওকে, তাহলে কিভাবে মুখস্থ করবেন তো বুঝতে পারছেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর একক অবশ্যই মুখস্থ রাখবেন। যেমন হচ্ছে বেশি লাগে এই যে বলের এককটা নিউটন, এইটা বেশি লাগে। ভরবেগের একক আপনার কেজিএমএস ইনভার্স 1, এইটা বেশি লাগে। তবে জড়তার ভ্রামক এ তো মানে ফরজ একটা জিনিস এই অধ্যায়ের, কেজি মিটার স্কোয়ার এটা। তারপরে চক্রগতির ব্যাসার্ধের একক, দেখেন ব্যাসার্ধের একক হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে এল। এগুলো খুব খেয়াল রাখবেন, এগুলো চলে আসে মানে সহজ সহজ জিনিস আপনার চলে আসবে মেডিকেলে। আর ভার্সিটিতেও এখান এই যে এই মাত্রা সমীকরণ না, এখান থেকে 1 মার্ক থাকবেই মেডিকেলে বা ভার্সিটিতে, 1 মার্ক থাকবেই থাকবে, ঠিক আছে? এই জন্য এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন। 1 মার্ক পালাম, এখন 99 মার্কের জন্য যুদ্ধ। আস্তে আস্তে আপনি টার্গেট করেন, যে আপনি এই টার্গেটটা নেন। দেখেন যে আপনার সাপোজ সাপোজ আমি একটা টার্গেট নিই যে আমার হচ্ছে 100 দিন আমি 100 মার্ক গেইন করব, 100 দিনে 100 মার্ক, বুঝতে পারছেন? আপনি আজকে 1 মার্ক শিখলেন, কালকে আর 1 মার্ক শিখলেন, 2 হচ্ছে, তারপরে দিন 3 হচ্ছে, এরকম আস্তে আস্তে আপনার জরিপ বাড়বে। আপনি আপনার যারা পাগল বন্ধু বা পাগল ছাগল তারা মনে করবে ধুর 1 মার্কের জন্য আমি 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়বো, কিন্তু না, ওই 1 মার্কের জন্য আপনি 10,000 স্টুডেন্টের সামনে চলে যাবেন, তখন হবে খেলা, বুঝছেন? জি ভাইয়া। 1 মার্কের জন্য আপনি 10,000 স্টুডেন্টের সামনে চলে যাবেন, 1 মার্ক কম পাওয়ার জন্য আপনি 20,000 স্টুডেন্টের পিছনে চলে আসবেন, এরকম হয়ে যাবে। তখন আপনি 1 মার্কের বুঝবেন। এখন নতুন একটা ট্রিক আপনাদেরকে বলবো, আপনাদের একটা শুভ মানে একটা ভালো জিনিস বলি। ইভা কি আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ ওর 3টা সাবজেক্টে মনে হয় হচ্ছে 79 করে আসছে, তাই না? হ্যাঁ কিন্তু এইবার আপনার একটু শুভ খবর দিই, আপনারা কি জানেন যে আপনাদের 2 পত্রে কত পালে A+? 159। ওকে, একজন বলল 159 আর একজন বলল 160, কারটা রাইট বলেন?
ও 159 পাইলেও তো এ প্লাস দেখায়। 159 পাইলেও এ প্লাস দেখাবে, কারণটা কি বলো? তাহলে পাঁচে কেন দেখালো না? কারণ আপনার সেটা সিঙ্গেল সাবজেক্ট, যার দুইটা পত্র হ্যাঁ আছে। আমার দুইটাই আসছে, কিন্তু আমার এই দুইটাই দিছে একদম মারাত্মক। কারণ কি আমি আপনাকে বলি, আপনি 160 তাই না, 160টা 2 দিয়ে ভাগ করেন, দুইটা সাবজেক্ট না, কত করে পড়ে? 80 করে পড়ে না? 80 প্লাস জি ভাইয়া। তাহলে এইটাও এ প্লাস এইটাও এ প্লাস, বাট আপনি 159 আপনি ভাগ করেন 2 দিয়ে, কত আসতেছে? 79.5। 79.5। এই যে 0.5 আপনাকে জিপি এর মধ্যে 0.5 কোনোদিন এরকম আইছে যে না, বুঝলি কি? 5.5 এরকম জিপি কোনোদিন আইছে কারোর? না ভাইয়া 3.5 আছে। সে আলাদা, ওটা আলাদা। 3.5 মানে 3.50, ওটা আলাদা, ও হিসাব আলাদা, ওই হিসাব আলাদা। বাট এখানে আপনার এই যে অপূর্ণ করে আপনি জিপিএ ক্যালকুলেশন করতে পারবেন না, এই জন্য আপনাকে এখানে টুক করে 80 দিয়ে দেওয়া হয়, বুঝছেন? সুতরাং 1 মার্কের জন্য আপনাদের আর যাবে না। ইন্টারমিডিয়েটে যারা যারা বলবে আপনাকে যে 1 মার্কের জন্য গেছে, তারা মনে করবেন যে মূর্খ, নয়তো আপনার কাছে মিথ্যে কথা বলতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ভাইয়া ইন্টারমিডিয়েট কি মানে সিঙ্গেল যে সাবজেক্ট গুলো ওগুলো তো যদি ওগুলো- 79 না পাইতো না না, 80 ওগুলোই করে 80 পাইতে হবে, ওগুলোই 80 পাইতে হবে। যেমন আইসিডি, শুধু সিঙ্গেল সাবজেক্ট আছে আইসিডি বোন, আর কিছু নাই, সব ডুয়েল, শুধু সিঙ্গেল। এই আইসিটিটারে আমার এখন ভয় লাগে, এটাই আমারে দিছে একদম। না না না, এটাই সমস্যা নেই, আইসিডিতে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে বাকি যে আপনার এককগুলো আছে সুন্দর করে পড়ে নেবেন, আমি বেশি হচ্ছে এইগুলো নিয়ে কথা বলবো না, যেখানে কথা বলার দরকার সেখানে বলবো। চলেন পরের হচ্ছে মৌলিক বল, এগুলো তো পড়ে আসছেন তাই না? না ভাইয়া। এই এইগুলো আপনাদের এসএসসি তে মোটা বই ছিল না, ওই মোটা বইতে ছিল তো। হ্যাঁ হ্যাঁ পড়ে আসছে। মৌলিক জানি আমি মৌলিক বল মনে রাখার শর্টকাট টেকনিক। তামান্না দুর্বল, মোহন সবল। এই তামান্না আছে কেউ? নাই, যে এক বাইসে গেছি, নয়তো আবার এখানে কাহিনী শুরু করে দিত। এখন তামান্না দুর্বল, মোহন কিন্তু একটা ছেলের নাম, ঠিক আছে? মোহন সবল মানে এটার 1 থাবা মারলেও পড়ে যাবে, এটার 2 থাবা মারলেও দাঁড়িয়ে থাকবে, এই জিনিসটা আর কি। এটা হচ্ছে তোমার মনে রাখার জন্য দিয়েছি, ঠিক আছে? দেখো, তামান্না তড়িৎচুম্বক বল, তামান্না দিয়ে। দুর্বলতে দুর্বল নিউক্লিয় বল, মোহনতে মহাকর্ষ বল, সবলতে সবল নিউক্লিয় বল। ক্লিয়ার? সুন্দর করে মুখস্থ রাখবা। এটা তো পড়ছি। হ্যাঁ, আমি এই জন্যই তো বলছিলাম যে ওইটা মৌলিক বল, এই 4টা হচ্ছে মৌলিক বলকে বলা হয়, ঠিক আছে? ওকে, এইবার হচ্ছে মৌলিক বল কি? যে সকল বল অন্য ঠিক আছে, আপনারা মৌলিক বলতে কি বোঝেন বলেন তো? এটা থেকে আর অন্য কিছু আসলে ওটাই পাওয়া যায়। মানে এ নির্ভরশীল না কারোর উপরে, নিজেই 100 বুঝছেন? যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, বা এবং বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে আমরা মৌলিক বল বলি। সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখে নিয়ে, ঠিক আছে? ওকে, এইবার আমরা এক এক করে এই প্রত্যেকটা বল বর্ণনা করব, প্রত্যেকটা বল। ভাই একটা এক্সাম্পল বলেন। হ্যাঁ, ওই মানে বলছে এখানে এই সকল বলের কোন এই চারটাই তো তোমার, এই 4টা কারোর উপর নির্ভর হ্যাঁ। করে না। এইটা কি এইটার উপর নির্ভর করে, এইটা এইটার উপর নির্ভর করে না, এইটা এইটার উপর নির্ভর করে না, সবাই মানে একাই 100 এরকম, তাছাড়া কিছু না। বুঝছি। ওকে, তড়িৎচুম্বক বল, ঠিক আছে? এবার দেখো, তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে আহিত বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎচুম্বক বল বলে। যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে আমার তড়িৎচুম্বক বল। এই বল আকর্ষণধর্মী, এসব কোনোদিন সংজ্ঞা ঠাঙ্গা মুখস্থ করতে যাবে না, কোনোদিন আসেও না রে ভাই, কোনোদিন আসে না। সুতরাং সংজ্ঞা মুখস্থ করে জাস্ট তুমি বুঝতেছো। তোমাকে কেউ যদি বলে যে তড়িৎচুম্বক বলটা আসলে বুঝতে কি বোঝো বলো তো, তখন তুমি যাতে বলতে পারো যে স্যার এইটা না এইটা, এইটা না এইটা, জাস্ট বুঝতে পারছো? এইভাবে পড়বা, তাছাড়া এসব সংজ্ঞা লাগবে না। কি কে লাগবে? এই যে এখানে টর্ক আছে না, এই টর্ক আপনাদের প্রথম পরীক্ষার ক নাম্বারে থাকবে, আমি লিখে দিতে পারি। প্রথম পরীক্ষা কলেজে যা দিবেন তাকে যদি এই অধ্যায় পড়ায় তাহলে টর্ক দিতে হবে, একদম বলে দেওয়া যায়। কিছু কিছু সংজ্ঞা আছে এরকম। তাহলে নোট করে রাখি। এই আমি সব দিব, আপনাদের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। না না, খাতায় লিখে রাখি, ভাইয়া বলছে টর্ক আসবে প্রথম ঠিক আছে, পরীক্ষায়। সমস্যা নেই, আপনি লিখে রাখেন। না আসলে তো ছেলে ফেলে দেবেন এবার আমার এই সমস্যা নেই, ইনশাল্লাহ চলে আসবে। ওকে, আর দেখেন যে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে আহিত বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তাকে তড়িৎচুম্বকীয় বল বলে। এই বল আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী উভয় প্রকার হতে পারে। মানে এই বল আপনাকে আকর্ষণও করতে পারে, আবার কি করতে পারে, বিকর্ষণ করতে পারে। দেখেন একটা উদাহরণ বলেন তো কেউ।
কিসের? যে যে বল আকর্ষণও করতে পারে আবার বিকর্ষণও করতে পারে। এই চম্বক। চুম্বক, হ্যাঁ। চম্বক চম্বক চম্বক, ঠিক আছে, এখনই দিতাম বগা এদের। যে পুলাপান চুম্বকের কথা মনে থাকতেছে না? চুম্বক আপনাকে একবার সিধা করে ধরলে আকর্ষণ করবে, আর উল্টো করে দিলে একটার থেকে আরেকটা ধর্ম ভিন্ন করে দেবেন, এ ওরে দেখতে পারবে না, হে ভাগান্তে, এরকম করে খেদাই দেবে। আমি মানে এরকম খেদা খেদি খেলতাম আগে, যে এরকম পিছন দিয়ে একটা ঠেলা দিতাম আর একটা চলে যেত দূরে, আবার ওটা দিয়ে দিতাম এরকম। যাই হোক, আগে তড়িৎ ও চৌম্বক তত্ত্ব এই দুইটি ভিন্ন বল মনে করা হতো, ঠিক আছে? আগের কাজে তোমার হচ্ছে তড়িৎ জিনিস আর চৌম্বক তত্ত্ব এই দুইটারে আলাদা মনে করা হতো, কারণ আগের বিজ্ঞানীগুলো আবুল ছিল, কারণ তাদের কাছে ভাইয়া একজন মেসেজ দিছে ওর নাকি শরম করে বলতে, কি শরম করে বলতে, কথা বলতে শরম করলে তাহলে তো আর হইলো না, তাহলে তো হলো না। আর একটা কথা, হ্যাঁ, যারা হচ্ছে তারেক বাদে, যারা হচ্ছে আপনারা ওই মেসেজ লেখা পাবলিক, তাদের হচ্ছে হবে না যদি আপনারা কথা বলতে না পারেন, কারণ আমি পড়া ধরবো, তো এমনি ক্লাসে চুপ থাকেন সমস্যা নেই, বাট পড়া ধরবো যেদিন সেদিন আপনাকে কথা বলতেই হবে, ঠিক আছে? কথা বলতেই হবে আপনাদেরকে। ওকে, করা হতো 1883, কোনোদিনই সাল পড়বেন না, ফিজিক্সে সাল পড়ে না, সাল বাদ, জাস্ট গল্প হিসেবে মনে রাখবেন যে 1873 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রমাণ করেন এই দুইটি আসলে অভিন্ন। অভিন্ন মানে কি বলেন তো? সেম। হ্যাঁ, এই জিনিসটা, এই অভিন্ন কথাটা যে এক আপনাকে, নয়, এক নয়। হ্যাঁ, একই নয়, এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে যে কত জ্বালাবে তা আপনারা নিজেরাও জানেন না, ঠিক আছে? এমসিকিউতে লাস্টে এসে বলবে যে অভিন্ন, এই নাও কট খেয়ে গেছে পোলাপান, যে অভিন্ন মানে কি আল্লাহ, মনে ছিল তো মনে নাই এখন। পূরণ করার পর ওগুলা খেয়াল হয়। এইটাই। ওকে, ভাইয়া হ্যাঁ বলেন, হ্যালো, কিছু বলবেন? আমার নেট অনেক প্রবলেম করতেছে, আমি কালকে একটা ডেট করবো। ঠিক আছে, সমস্যা নেই বোন, ইনশাল্লাহ আপনি আজ রাত্রের মধ্যেই আপলোড হয়ে যাবে, ওটা নিয়ে প্যারা নেই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, এখানে হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তড়িৎচম্বক বল, ওকে, তড়িৎচম্বক বলের পাল্লা, এই দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে, এই দুইটা জিনিস আসবে এমসিকিউতে, ঠিক আছে? যে কি পাল্লা কত, এর পাল্লা কত, ওকে, পরিমাণটা বোঝাচ্ছে, পাল্লা মানে পরিমাণ বোঝাচ্ছে, এরকম পরিমাণ হিসেবে মনে রাখবেন, পরিমাণ অসীম হবে, ঠিক আছে? অসীম হবে। আর উদাহরণ ফোটন কণা, এটা কিন্তু উদাহরণ, পাশে যেটা দিয়েছি এটা উদাহরণ, ঠিক আছে? বুঝতে পারছেন? আর আপেক্ষিক সবলতা 10⁻³ এখন এখানে একটা কথা আছে, এই জিনিসগুলো এক একটা বইতে এক এক রকম। এখন কোনটা দিব আমি, লেটেস্ট এডিশন যখন আপনাদেরকে বইটা হাতে দিব, মানে যখন পাবলিশ করব আর কি, তার আগে আমি একদম লেটেস্ট এডিশনের যে বইটা থাকবে, মানে বাজারে যে রাইটারে বইটা চলে, বা তপন স্যার বলো বা ইসাক স্যার বলো, যেটাই চলে না কেন, ওই বইয়ে আমি সবগুলো এই যে সালের এই সালগুলো, তারপরে এই যে মানগুলো, মানে একেবারে লেটেস্ট যেগুলো আছে এগুলো আমি ইনপুট করে দেবো। আপাতত এগুলো পড়বা, ঠিক আছে? আপাতত ওকে ভাইয়া। যেগুলো দিয়েছি এগুলো পড়বা, আর পরে যদি চেঞ্জ করা হয় আমি এখানে চেঞ্জ করে দিব, কারণ চেঞ্জ হইতেই পারে, নতুন নতুন আবিষ্কার করলে তখন সমস্যা। যাই হোক, ওটা নিয়ে প্যারা নাই। এই দুইটা অবশ্যই কি করবা, তোমার হচ্ছে এমসিকিউর জন্য পড়বা, এই যে এই দুইটা লাইন। ওকে, ঠিক আছে, চলো আমরা নিচের দিকে চলে আসি। দুর্বল নিউক্লিয় বল, তোমার একটা পড়ে আসলাম, এটা হচ্ছে 2 নাম্বারটা, ওকে, এটা 2 নাম্বারটা, ঠিক আছে? নিউক্লিয়াসে বিটা ক্ষয়, বিটা তো বোঝো তাই না, আলফা বিটা গামা, জি ভাইয়া। ওইটা বিটা ক্ষয় হচ্ছে, বিটা কণা ক্ষয় হচ্ছে, ক্ষয়জনিত কারণে উদ্বুদ্ধ মানে উৎপন্ন যে স্বল্প পাল্লার, মানে পাল্লাটা স্বল্প এবং স্বল্প মানের, মানে স্বল্প মান বিশিষ্ট বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে, ঠিক আছে? জাস্ট বুঝে বুঝে মুখস্থ করবেন, আর বেশি ওই সংজ্ঞা হিসেবে মুখস্থ করার দরকার নেই। আর যদি কারণ মনে হয় যে না ভাই আমি সঙ্গে সঙ্গে মুখস্থ করবো, করতেই পারেন, চলেও আসতেও পারে, বলা যায়। আমি তো আর প্রশ্ন করবো না আপনাদের বোর্ডে, তাই না? যদি দিয়ে দেয় তখন কি করব, এই আর কি। এই যে প্রত্যেকটার পাল্লা দিয়ে দিছি, আর আপেক্ষিক সবলতা, বলেন তো আপেক্ষিক সবলতা মানে কি? একটা তুলনায় আরেকটার সক্রিয়তা। এই কিডা বললো, কি বলেছে আমি শুনতে পারিনি একটার কথা। আপেক্ষিক বল, আপেক্ষিক সবলতা মানে কি? একটার অপেক্ষা আরেকটার সক্রিয়তা। হ্যাঁ ওইরকমই, প্রায় ওইরকমই, জিনিসটা ওইরকম, মানে সবলতা মানে কি বোঝায়? ঠিক আছে, শক্তি,
একদম বাগানে বাংলা ভাষায়। ও আচ্ছা। আপেক্ষিক শক্তি এইভাবে মনে রাখবেন, বাট বলবেন আপেক্ষিক সবলতা। ওকে, মানে কে কত সবল, কে কত দৃঢ়। দৃঢ় মানে কি? শক্তি, সেটা আমি সবসময় নিজের মতো করে মনে রাখি, ঠিক আছে? সবসময় নিজের মতো করে, নিজের ভাষায়, কারণ আপনি এগুলো লিখবেন নিজে, পড়বেন নিজে। আপনি কি কোনো স্যারকে বলার জন্য এগুলো পড়তেছেন? না, আপনি নিজে পরীক্ষা লেখার জন্য বলতেছেন, নিজে মুখস্থ করবেন, নিজে বুঝবেন। সুতরাং আপনার নিজের মতো করে, ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখবেন। ওকে, তারপরে 3 নাম্বারে হচ্ছে মহাকর্ষ বল, ভাইয়া গ্র্যাভিটেশন ফোর্স। বসুন হ্যাঁ, বোসন কণা, বসুন না। বোসন কণা, ওই যে আপনার আলফা কণা, বিটা কণা আছে না, এরকম বোসন কণা আছে, আরো কিছু কিছু আছে। আপনার বইয়ের চার্ট আছে, এই চার্টগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো নিয়ে প্যারা নাই, বুঝছেন? এগুলোর একটা মানে খুব সুন্দর করে চার্ট দেওয়া আছে, কিন্তু ওই চার্ট দেখলে অবশ্য আপনাদের মাথা ঘুরবে, এই জন্য ওগুলো দিই নাই। যে জিনিস দেখলে আপনাদের মাথা ঘুরবে, খামাখা মাথা ঘুরানোর দরকার আছে? যা পরীক্ষাতে আসবে না। না আসে। আপনার পরীক্ষায় কি আসে? দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ কি? বোসন কণা। বুঝতে পারছেন? উদাহরণ, এইগুলো উদাহরণ, জাস্ট আপনি ঠোঁটস্থ রাখবেন যে উদাহরণ। বুঝতে পারছেন? আর সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে রাখা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। এইবার দেখেন মহাকর্ষ 3 নাম্বার, গ্র্যাভিটেশন ফোর্স। এই গ্র্যাভিটেশন জিনিসটা খুব ভালো লাগে আমার, খুব ভালো জিনিস এটা। ওকে, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, ঠিক আছে? মহাকর্ষ বল বলে কোনো বস্তুর, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, মহাবিশ্বের, এটা কিন্তু পৃথিবীর কিছু না, ক্লিয়ার? পৃথিবীর কিছু না, গোলাবানা কিন্তু। মহাকর্ষ আর অভিকর্ষ এই দুটো কিন্তু গোলাবানা। 6 অধ্যায় যাবো যখন, তখন আরো ক্লিয়ার করে দেবো। 6 অধ্যায়ে দেখো স্যার, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় কিভাবে ইন্টারকানেক্টেড। একটা অধ্যায় না বুঝলে আরেকটা অধ্যায় বুঝবা না, এই জন্য তোমরা চেষ্টা করো প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে করার। একটা অধ্যায় না বুঝতে পারলে আরেকটা অধ্যায় বুঝতে পারবা না। ওকে, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। ভালো কথা। কোনো বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি। এই কথাটা বুঝতে পারছেন কেউ? না ভাইয়া। ওজন সূত্র বলেন তো, ওজনের সূত্র কি? এমজি। ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ওজন। আপনারা যে ওজনটা অনুভব করেন, সেটা হোক পৃথিবীর মধ্যে বা পৃথিবীর বাইরে, ঠিক আছে? পৃথিবীর মধ্যে আপনি ধরেন একটা ওজন অনুভব করতেছেন, পৃথিবীর বাইরে যে হালকা অনুভব করতেছেন, বাট আপনার তো একটা ওজন আছে। ওখানে যে জি এর মান 0, জি এর মান মহাকর্ষে 0, আর কি এম কনস্ট্যান্ট, এই জন্য কি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। বাট আসলে তো আপনার ওজন কি হারাই যাচ্ছে? খাতা কলম থেকে হারাই যাচ্ছে, খাতা কলম থেকে হারাই যাচ্ছে, বাট আপনার ওজন তো আছে। জিনিসটা হচ্ছে এই যে কোনো বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি, মানে মহাকর্ষ বলের ফলেই, এই যে মহাকর্ষ বলের ফলে আপনার এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। যে পৃথিবীতে ওজন আপনার একরকম হচ্ছে, চাঁদে একরকম হচ্ছে, কারণ কি? এই যে জি, জি কাজ করতেছে। মহাকর্ষে কি জি কাজ করবে বলেন তো? না। হ্যাঁ, জি কাজ করবে না, কারণ আপনি মহাকর্ষে কোনোদিনও কি কাজ করবে না। হ্যাঁ, চাঁদের দেশে যাই কোনোদিন চাঁদের বুড়ি পাবেন না, যতই আপনার মা বা দাদিরা শিখাক না কেন। চাঁদের চাঁদের দেশে কেন যায় ভাই? ওরে মাইরে ফেলাই দিয়ে দেখি না। আল্লাহ, আলাদিনের চিরাগ লাগবে বিএমডব্লিউ যাওয়া যাবে না? না, আলাদিনের চিরাগ লাগবে, ঠিক আছে? বলবো যে আমি চাঁদে যাবো, ছেড়ে দেবে, মনে মেরে দেবো, শেষ। ওকে, যদিও স্থল বস্তুগুলোর মধ্যকার আকর্ষণ বল খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে। স্থল বলতে মাটির, ঠিক আছে, মানে আমাদের পৃথিবীর, খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বলতম বল। এইটা গ্র্যাভিটেশন ফোর্স 3 স্টার। কারণ কি বলতো? এই যে অনেক ইম্পর্টেন্ট এটা, আপনাকে এইটা কারণ বলবে, এটা সবচেয়ে দুর্বল বল। হ্যাঁ, আপনাকে যে যাহাই ব্যতিক্রম, একটা স্লোগান মুখস্থ রাখবেন আপনার পিয়াল ভাইয়ের, যাহাই ব্যতিক্রম তাহাই আপনার পরীক্ষায় দিবে। কি বলছি? যাহাই আপনার যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় দিবে। এইটা দেখেন, উপরের গুলো কিন্তু সবগুলো পড়ে আসলাম যে হ্যাঁ বল বল বল, সবগুলো দুর্বল, হ্যান ত্যান হোক, বাট এই যে 4টা 1 2 3 4 4টা যে বল, এই 4টা বলের মধ্যে 3 নাম্বার যে মহাকর্ষ বল, এইটা হচ্ছে সব থেকে দুর্বলতম। তাহলে এইটা ব্যতিক্রম না? এইটা সব থেকে তার ভিতরে আপনার প্রশ্ন এরকম করতে পারে যে মৌলিক বলগুলোর মধ্যে সব থেকে দুর্বলতম বল কোনটা, বা সব থেকে দুর্বলতম বল নিচের কোনটি? এই যে গ্রাভিটন কণা,
এইটা উদাহরণ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনারা বললেন না যে ভাইয়া কি করে গ্র্যাভিটন কণা হইলো, এর মান সব থেকে কম অন্যগুলো চাই, এই জন্য। বুঝতে পারছেন? এই আর কি। এবার দেখেন এর পাল্লা অসীম, আপেক্ষিক সবলতা 10⁻⁻⁻⁰, এগুলো মুখস্থ রাখবেন। গেল। তারপর আমরা নিচে চলে আসি। আর নিচের এইটা, এই যে এইটা এবার সব থেকে কি হবে বলেন তো? এইটা হচ্ছে সব থেকে শক্তিশালী। শক্তিশালী। ইয়েস, এই দুইটাই মুখস্থ রাখবেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা, আগেরটা 3 নাম্বারটা 4 নাম্বারটা। 1 2 3 4, তাহলে 3 নাম্বারটা 3 স্টার দিব আর 4 নাম্বারটা 3 স্টার দিব, কারণ এই দুইটা থেকে বেশি আসে আপনাদের। তারপরে অন্যগুলো মুখস্থ করতে হবে, কারণ যদি না আসে তখন তখন কি আপনি হচ্ছে বসে বসে পিয়াল ভাইয়ারকে গালি দিবেন যে ধুর ভাইয়ের কাছে একবার বাড়ি যেয়ে নি পরীক্ষার হল থেকে, আর পড়বো না, আর কাছে আজকেই শেষ, একদম শেষ, ওর কাছে আর পড়বো না, ওখানে বাস খাওয়াই দিয়েছে। আপনার বাসা কোন জায়গায় ভাই? যশোর, যশোর। আমার বাবা বাসা অনেক যশোর। দূরে, রকেটে যেতে হবে। চলে এসে সমস্যা নেই। ওকে, ঠিক আছে। গ্র্যাভিটন কণা আপেক্ষিক সবলতা হচ্ছে কত? এটা তো উপরে দেখে আসলাম। এখন হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল স্বল্প পাল্লার, এটা হচ্ছে কত? এটা কি ন্যানোমিটার হবে নাকি মিটার হবে? যাই হোক, মিটার দেওয়া রয়েছে, মিটারেই পড়ো, আমি পরে দেখে বলে দিই, মানে মিটারেই হয়তো, মিটারে। তাহলে 10 থেকে হচ্ছে 15 মিটার, এবং সবচেয়ে এই রেঞ্জটা অবশ্যই মুখস্থ রাখবে, এই রেঞ্জটা আসতে পারে। ওকে, এই রেঞ্জটা আসতে পারে। এই তারপরেও আমি এইগুলো হচ্ছে বই দেখে তোমাদের কারেক্ট করে দিব। যদি আপাতত চাও যে ভাইয়া পড়বো না, তাও সমস্যা নেই, এগুলো পড়তে নাও পারো, কারণ এগুলো আমি বই দেখে তারপরে ঠিক করে দিব, কারণ প্রত্যেক বছরই এগুলো একটু 19-20 হয়। এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল নিউক্লিয়ন বল সমূহকে একত্র করে রাখে তাকে আমরা সবল নিউক্লিয় বল বলি। ওকে, সবচেয়ে শক্তিশালী এটা, আগেরটা পড়লাম সবচেয়ে দুর্বল, আর এটা সবচেয়ে শক্তিশালী। এখন আপনাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী নিউক্লিয় বল, বলেন কোনটা? এই যে মেসন কণা, নিউক্লিয় বল। এই বেটা সে তো সবল নিউক্লিয় বল, আর সবল নিউক্লিয় বল তো আপনার অপশানে দেবে না, আপনার অপশানে দেবে এইটা, মানে এক ঢিলে 2 পাখি মারবে তারা, বুঝছেন? এইটাই, বুঝতে পারছেন? আর আপেক্ষিক সবলতা 10⁻41 গেল। এইবার হচ্ছে আমরা আগের দিনের ক্লাসে ফিরে আসি। আগের দিন কি পড়াইছিলাম মনে আছে? জি, তৃতীয় অধ্যায় থেকে। এগুলো কি দেখা দেখা চিনা চিনা লাগে নাকি নতুন নতুন পাবলিক লাগে? চিনা চিনা লাগে। চিনা লাগে। চিনা চিনা লাগে, তাই না? চিনা চিনা লাগে। ওকে, এখানে হচ্ছে এটা সরণ, বেগ, ত্বরণ। যারা যারা নতুন আছে তাদের জন্য বলে দিই, কারণ অনেকেই হচ্ছে ক্লাস নতুন করতেছে, তো তাদের জন্য একটু 1 মিনিটে বলে দিই। সরণ হচ্ছে রৈখিক। এখন রৈখিক আর কৌণিক কি? রৈখিক হচ্ছে একেবারে আমরা এসএসসি লেভেলে যেটা শিখে আসছি, সেগুলো হচ্ছে রৈখিক। আর আমরা এখন ইন্টারমিডিয়েটে হায়ার লেভেলে উঠতেছি আস্তে আস্তে। আমরা যে জিনিসগুলো করতাম সেগুলো হচ্ছে সরল রেখায় জিনিস হিসাব করতাম, তখন হচ্ছে আমরা এগুলো ব্যবহার করতাম, ঠিক আছে? সরল রেখায় যেটা হয় সেটা হচ্ছে রৈখিক, আর যেটা কৌণিক সেটা হচ্ছে মানে এই যে ঘোরা অবস্থায় ঘুরতেছে একটা চাকারে বিবেচনা করেন, চাকা সরল রেখায় যাচ্ছে, সরল রেখায় যাচ্ছে, বাট ও কিন্তু ঘুরতে 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 যাচ্ছে। ওই যদি আমার বলে যে পথটা কেমন, পথটা হচ্ছে রৈখিক, কিন্তু ওই চাকার গতি কেমন সেটা হচ্ছে কৌণিক। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। আমরা সরণকে রৈখিকে এস দ্বারা প্রকাশ করি, বেগকে ভি দ্বারা, ত্বরণকে এ দ্বারা। বাট এই জিনিসকে আমরা কৌণিকের ক্ষেত্রে কি প্রকাশ করব? তখন আমরা থিটা দ্বারা প্রকাশ করি, আর বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, আর ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। ওকে, এটা একটু মাথায় রাখবেন। সরণের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে আমি সবগুলো ছক দিয়ে দিছি, যে দেখেন এই পাশে এস এর সূত্র যেগুলো আমরা ছোটকালে বাচ্চাকালে লিখতাম, আর সেটার এখন কনভার্ট করে আমরা জাস্ট বসাই দিচ্ছি। এই দেখেন ভি নটের জায়গায়, ভি নট মানে কি বলেন তো? আদি বেগ, আদি বেগ, ভি নট। ওকে, ভি নট হচ্ছে আদি বেগ। তাহলে এখানে ওমেগা নট কি বলেন তো? আদিবেগ। ইয়েস, মানে হচ্ছে আদি বেগ। টি মানে হচ্ছে সময়, 1/t আলফা এটি স্কয়ার। আলফা মানে কি বলেন তো? ত্বরণ বললে হবে না, কৌণিক ত্বরণ। কৌণিক কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, কৌণিক ত্বরণ, ঠিক আছে? পরিচয়গুলো আমি নিচে আবারও সুন্দর করে দিয়ে দিয়েছি, তারপরেও আপনারা এইভাবে মুখস্থ করবেন যে আপনি যখন এই বেগ এস এর কথা বলবেন তখন হচ্ছে এটা রৈখিক সরণ, এইটা হচ্ছে রৈখিক সরণ, এইটা হচ্ছে রৈখিক বেগ, এইটা হচ্ছে রৈখিক বেগ, এইটা হচ্ছে রৈখিক ত্বরণ, আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, এইটা হচ্ছে কি সময়,
এটাও সময়, কারণ সময় কি ডিপেন্ড করে, সময় কি কারোর উপর নির্ভরশীল? বলেন। না। কিন্তু খাতা কলমে নির্ভরশীল, কিন্তু বাস্তব জীবনে নির্ভরশীল না। ঠিক আছে, এই যে আপনি এইটা আমি এরকম লিখতে পারি না যে থিটা সমানুপাতিক টি স্কোয়ার, লিখতে পারি না এই সূত্র থেকে, এই সূত্র থেকে। এই সেই ক্লাস দুটো কেউ করেছেন ক্যালকুলেশন এক্সের? পড়তেছি। বলে করতেছি, ওর 2টা ক্লাস করতে কয় প্রজন্ম লাগবে? না মানে আজকে একটা ক্লাসটা করতে হবে বোন, সেকেন্ড ক্লাস করতে হবে, না বুঝলে তো এগুলো বুঝতে পারবেন না। দেখেন আমি যখন এই এই সম্পর্কগুলো প্রতিস্থাপন করবো তখন এই জিনিসগুলো ধ্রুবক ভেবে নিই, এই যে এই সব ধ্রুবক মানে নাই, এই জিনিসগুলো নাই। ঠিক আছে, মনে আছে এগুলা? এই জিনিসগুলো নাই। তাহলে এই ধ্রুবকটার জন্য আমি কি, এই ধ্রুবকটার জন্য আমরা ধ্রুবক, এই এই তো ধ্রুবক, এই জিনিসটা তো ধ্রুবক, আর এই যে সমান সমান এই দুইটারে উঠাই দিয়ে আমরা কি লিখতে পারি, একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে টি স্কোয়ার। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো খুবই লাগবে কাজে, এমসিকিউ তো প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি লেভেলে, তারপরে হচ্ছে মেডিকেলে প্রচুর পরিমাণে আসে এগুলো। ভাইয়া এটা কত নাম্বার ক্লাস একজন জিজ্ঞেস করছে? এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস। যারা নতুন তাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, সুতরাং বোঝার চেষ্টা করেন। আর আপনারা যদি এইটা চিন্তা করেন যে আমরা তো নতুন, এইটা না পরের ক্লাস ধরবো, পরের অধ্যায় ধরবো, আপনারা 2 বছর পার হয়ে যাবে তারপরেও নতুনত্ব কাটবে না, আপনাদের কখনোই নবীনবরণ হবে না। বুঝতে পারছেন? 24 ব্যাচে যখন এখনো পরীক্ষা চলতেছে, এখনো ওদের নতুন নতুন মানে নবীনবরণ চলতেছে, আপনাদেরও হবে। একটা ছেলে আমাকে বলছে, ভাইয়া আমার তো হচ্ছে ম্যাথ পরীক্ষা এসএসসি 24, ঠিক আছে, এইচএসসি 24 ব্যাচ, ওকে। ও মানে বলতেছে ভাই ম্যাথ তো পরীক্ষা, তা ম্যাথ তো এই 2 বছর করিনি, এখন কার ক্লাস করলে ভালো হয়? আমি কি উত্তর দেবো তারে? বলেন, কি উত্তর দেবো আমি? পেয়াল ভাইয়ের ক্লাস করলে উত্তম হতো আর কি। আমি তো ম্যাথ পড়াই না রে বাপ। এখন কি উত্তর দেবো রে, যে ওর ম্যাথ মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, ও এখনো ম্যাথ করি নাই, ওর ম্যাথের, হ্যাঁ ম্যাথের আগে 5 দিন বন্ধ আছে, সাপোজ 5 দিন বন্ধ আছে আছে। এখন এই 5 দিনই ও কি করে এখানে ম্যাথে পাশ করবে বলেন তো? 5 দিন ম্যাথ করে পাশ করা যায়? জীবনে পাশ করতে পারবে না, জীবনেও না। কেন ভাইয়া নাওয়া খাওয়া সব বাদ দিয়ে হবে না, 24 হবে না, ঘন্টায় হবে না। ম্যাথ করবে? আপনি সব কমন পাবেন, লাস্টে উত্তর মিলাতে পারবেন না। এটা ইন্টারমিডিয়েট, যদি তাই হতো তাহলে তো পোলাপান ওই হচ্ছে লাস্টের 3 মাস পরে এ প্লাস পাইতো, বুঝছেন? খুব কম পোলাপান আছে যারা লাস্টের 3 মাস পরে এ প্লাস পায়, খুব কম, হাতে গোনা। দেখেন, রৈখিক সরণের একক মিটার আর কৌণিক সরণের একক রেডিয়ান। আমি কি শিখাই দিছিলাম? যে আপনি এই পাশেরটা খেয়াল করবেন, যখন মিটার তখন ওইটা কনভার্ট করলে রৈখিক থেকেও যদি আমি কৌণিক কনভার্ট করি তাহলে শুধু হবে রেডিয়ান। যখন এমএস ইনভার্স কি হবে 2 বা এমএস ইনভার্স 1 যেটাই বলি না কেন, তখন রেডিয়ান আর এস ইনভার্স 2, মানে আপনার এম এর পরিবর্তে রেডিয়ান বসাচ্ছেন আর এস এর পরিবর্তে এটা বসাচ্ছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, না বুঝলে অবশ্যই বলবেন। আপনারা এখন বেশি বোঝেন কেন এটা বুঝি না, আগে তো খুবই কম বুঝতেন। এগুলা তো চলে আসছে, তাই রিভিশন হয়ে যাচ্ছে। এইটাই ঠিক আছে। এখন বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রেও সেম টু সেম জিনিস। আর এটা কিন্তু সূত্র হিসেবে মনে রাখবেন, কখনো প্রতিবেদনে যাবেন না, তাহলে কিন্তু ওই 1/, আকারে চলে আসবে। ঠিক আছে, এখানে যদি মানটা বসান যে 1/t ইকুয়াল টু ভাই তো এফ ধরেছেন, তাহলে এই কাহিনী চলে আসতেছে না, এটা ডাইরেক্ট সূত্র। ঠিক আছে, এটা ডাইরেক্ট সূত্র এইভাবে। আর ওই ওই ধরনের সূত্র আলাদা আছে, ওগুলো বেশি আসে না, এই জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে হচ্ছে এইটা, এইটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। ওকে, ওই যে কালকে বলতেছিলাম না এটার কথা, নট প্লাস এটি, এটা দিয়ে দেখেন নাচানাচি আছে অনেক, যে একজন ওই যে নিচের আছে না, ওই যে ওমেগা লাস্টের সূত্রটা, ওইটা কি সবটাই মুখস্থ করতে হবে? এফ এর পাশের অংশটাও? এইটাও, হ্যাঁ এটাও। ধরেন আপনার এফ এর মান দেওয়া নাই, টি এর মান দেওয়া আছে, তাহলে 1 দিয়ে টি এর ভাগ করলে এফ পাচ্ছি না? ভাইয়া কি বলবে, সময় নাকি Yes, yes. পর্যায়কাল, কোনটা সময় বলবে? সময় 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 টি সময়। এখানে আরেকটা কথা, আপনাকে আমি লাস্টে কিরকম প্রশ্ন ধরবো জানেন? আমি একটা সূত্র ধরবো, ধরে বলবো এটা কোন অধ্যায় সূত্র, আপনাকে বলতে হবে। আর ধরেন আমি ও আপনাকে বললাম, এই যে এখন যেমন 3-4 একসাথে মিলানো এই সূত্রগুলো, আপনি এখন উত্তর দিবেন, ধরলেন কি বলবো? আপনি উত্তর দিবেন 3 আর 4 অধ্যায় আছে ভাইয়া। আপনাকে কেন বলতেছি, এই যে আপনাদের মনে আছে আমি বারবার কি এই দিয়ে 3 বার বলতেছি, পিয়াল, তারপরে কি লিখলাম বলেন তো? স্যার, স্যার, তারপরে ছাগল,
পিয়াল স্যার ছাগল, ঠিক আরেকটা আছে? খারাপ পোলাপান। কথা বলবো। এই যে, আপনাদের কাছে হ্যাঁ, আমি কি, আমার পরিবারের কাছে আমি পিয়াল নামে পরিচিত, আপনাদের কাছে আমি সার নামে পরিচিত, আমার বন্ধুদের কাছে আমি ছাগল নামে পরিচিত। তাহলে অবস্থান ভেদে আমার নামও চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনইভাবে আপনাদের এই জিনিসগুলোও চেঞ্জ হবে। আপনি এক এক জায়গায় এই জায়গায় টি পড়তেছেন না, আপনি যখন 7 নাম্বার অধ্যায় বা 8 নাম্বার অধ্যায় করবেন তখন আপনি এটাকে পর্যায়কাল বলবেন, ঠিক আছে? যখন পর্যাবৃত্ত গতি করব, এই যে 7 না 8 চ্যাপ্টার জন্য ওইটা করলে তখন তো আপনি হচ্ছে এইটারে বলবেন যে হচ্ছে পর্যায়কাল। সুতরাং আপনার সূত্র দেখে বুঝতে হবে যে এটা কোন অধ্যায় সূত্র। আপনি দেখে বুঝতে পারলেন যে এটা নিউটনিয়ান বলবিদ্যা সূত্র, তাহলে নিউটনিয়ান বলবিদ্যা তো ভাইয়া বলছিল যে টি দ্বারা সময় বোঝাবে, তাহলে সময়। ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথাটা? জি ভাইয়া। এইটাই হচ্ছে কাহিনী, যে এই জিনিসটা পারবে তার ম্যাথ মানে তার ফিজিক্সে এ প্লাস চলে আসছে, কারণ আপনার এই জিনিসটাই প্যারা দিবে আপনাকে, কি দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, এখানে রৈখিক বেগকে এমএস ইনভার্স 1, কৌণিক বেগের একক হচ্ছে এটা, খুব গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নেবেন, কারণ এগুলো চলে আসে। দেখবেন যে অ্যাডমিশনে কোন জিনিসগুলো আছে জানেন, একেবারে সিম্পল জিনিস যেগুলো আপনারা ভুল করবেন বেশি বেশি, বুঝছেন? এই জন্য ওইগুলো একটু ভালো করে দেখবেন। আর তরল ভাইয়া। ক্ষেত্রে, হ্যাঁ বলো। রেডিয়ানের পাশে এস ইনভার্স 1 দিয়েছেন যে। ওকে, দাঁড়া, ওরে আরেকটা পুষে দিয়েছি। ওইটা তো বললো ওখানে দেওয়া আছে তাই। এইদিক দেখো বেটা, এমএস ইনভার্স 1, ঠিক আছে? তুমি জাস্ট এখানে কনভার্ট করতেছো, তাহলে দেখো এম থাকলে আমরা কি লিখবো বলো তো, আর এ ডি, রেডিয়ান। আর এম এস ইনভার্স 1 থাকলে কি লিখবো বলো তো, এম এর পরিবর্তে কি, রেডিয়ান পার সেকেন্ড। এইবার এম এস ইনভার্স 2 থাকলে কি লিখবো বলো, রেডিয়ান। রেডিয়ান ইনভার্স 2। আর আমি যদি এম এস ইনভার্স এন বলি তাহলে রেডিয়ান এস ইনভার্স এন। এইটা এস ইনভার্স এইটা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এইভাবে মুখস্থ করবা। তাহলে আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে এরকম যে এ প্লাস কারা পায় বলো তো, এ প্লাস কারা পায়? এ প্লাস পায় তারা যারা বেশি পড়াশোনা করে না। বেশি পড়াশোনা করলে এ প্লাস আসে না, এখানে বুদ্ধি খাটানো লাগে। এবার বুদ্ধিটা দুই রকম হতে পারে, এক হচ্ছে দেখা দেখা বুদ্ধি, আর একটা হচ্ছে না দেখে নিজের যোগ্যতা লেখা বুদ্ধি। দেখা দেখা বুদ্ধি মানে বুঝেন, ওই যে আপনার দেখবেন যে আপনারটা দেখে এখন সে এ প্লাস পেয়ে আছে, আপনি পাননি। জি ভাইয়া, বুঝতে পারছি। এটাও কিন্তু তার একটা বুদ্ধি, যে আমি না পড়ে প্লাস পাই দেখাবো। তুই 2 বছর পড়েছিস, আমি না পড়ে দেখাবো, আমি কি ট্যালেন্টেড দেখছস তুই। জিনিসটা হচ্ছে বুদ্ধি, তার বুদ্ধির খেলা। ওকে, আমরা নিচের দিকে চলে আসি। যে পোলাপানগুলো এখন লাইভে থাকতেছে না, তারা যে কি পরিমাণে বাস খাইতে চলেছে। হ্যাঁ, অবশ্য রেকর্ডে যদি করে নেয় তাহলে অনেকে আবার কথা বলতেছে না, মেসেজ দিতেছে। মেসেজ দেওয়ারগুলো একটু নোট করে রাখেন বা স্ক্রিনশট তুলে রাখেন, পরে এগুলোর বিচার হবে, সমস্যা নেই। আর আপনাদের জিমেইলের নাম কিন্তু আমি এক চাই, আপনাদের আসল নাম আর জিমেইলের নাম সব এক হবে না, নয়তো পরের দিন থেকে আমি ঢুকাবো না। ওকে, ত্বরণ নির্ণয় সূত্র কি বলেন তো, একদম ডাইরেক্ট ত্বরণ ইকুয়াল টু b minus u divided by t। হ্যাঁ, এবার ওইটারে আমি কৌণিকে কনভার্ট করব। তাহলে ভির আমরা কি দ্বারা বলি, ওমেগা, আর আদিবেগকে ওমেগা নট ডিভাইডেড বাই টি হয়ে গেল। আগের দিন কারোর জন্য ধরেছি, সে পাগল হয়ে গেছে। ওকে, এবার রৈখিক ত্বরণের এককে দেখেন এমএস ইনভার্স 2, তাহলে রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স। মারিয়াকে ধরছিলেন কৌণিকটা, আমাকে ধরছিলেন রৈখিকটা। কি জানি, আমার ব্রেনটা তো ভালো না রে বোন, কি কারে কি ধরিয়ে মনেও থাকে। অনেক ভালো, সবকিছু মনে রাখি। ওকে, এবার চলে আসে এই যে আপনাদের দুঃখ দূর করতে, এতক্ষণ যা কষ্ট হচ্ছিল দুঃখ দূর করে দিই। স্মরণ দেখেন, রৈখিক ও কৌণিক রাশিমালা কি কি আছে, মানে কি কি কনভার্ট করতে হবে। দেখেন, স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে রৈখিক রাশিমালা। তাহলে কৌণিক রাশিমালা কি হবে, থিটা। একদম ঠুটস্থ চাই আমি, এই ছকটা পুরো ছকটা ঠুটস্থ, একেবারে ঠুটস্থ। কারণ আপনার এই জিনিসটা বুঝতে পারলে আপনার সূত্রগুলো সহজ, ঠিক আছে? নতুন কোনো সূত্র না, কিন্তু সব পুরনো সূত্র, কিন্তু আপনার কাছে নতুন লাগবে যদি আপনি এই জিনিসগুলো না বোঝেন। আর এইগুলো যদি এখন ঠুটস্থ করেন, পরীক্ষার আগের দিন পান্তাবাত মনে হবে। পান্তাবাত বোঝেন? পানি দিয়ে ভাত। আমি পান্তাবাত রাঁধতে পারি। গরম ভাত রাঁধতে সুন্দর করে পানি ঢেলে দেবো, পান্তাবাত হয়ে যাবে। আমি পয়লা বৈশাখ এরকমই খাই, গরম ভাত মা রান্না করে, ওর মধ্যে পানি ঢেলে দিই, নে পান্তাবাত রেডি। ভাতের মধ্যে পানি হলো। না না, ওটা পান্তা ভাত, আমার কাছে পান্তা ভাত। ওইটাই তো পান্তা না ভাত। না, পান্তা ভাত তো সারা রাত ওই পানিতে ভিজে রাখতে হয়। হ্যাঁ, তারপরে সকালে ওইটা খেতে হয়। এবার বলেন তো, পান্তা ভাত কি হচ্ছে মদ? কেউ বলতে পারবেন এটা হ্যাঁ কি না? হ্যাঁ, ওটা তো তৈরি করে আমি শুনছিলাম। কয়েকদিন একসাথে একদিন রাখে, রাখলে মানে পানি ভাত, পচা 10 পরে দিন রাখলে এটা।
এই 2 দিন থেকে 3 দিন এমন রাখলে নাকি জ্ঞানী ওটা বাবা দিয়ে মত ওকে 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 জ্ঞানী বাবা সব চুপ সব কানে আপনারা বলতেছেন বাংলা ইয়া করে তো এগুলা হয় না। বুঝি না আর যে যেগুলা ব্র্যান্ডে কতগুলো আছে ওগুলো তো সব ফল ফ্রুটের রস দিয়ে। ও খাইছে রে না আমি খাই নাই, দেখছি তবে এ মিথ্যা বলবে না। ঠিক আছে ঠিক ইউটিউবে আছে দেখছি। ওকে 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 না 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 ও যেটা কইছে আমি 100% রাইট কিন্তু এটা হচ্ছে কেন কি হচ্ছে আমি একটু রাসায়নিক বিক্রিয়াটা আমি একটু বলি তোমাকে তুমি যে হচ্ছে ভাতটা রাখতেছো ঠিক আছে ভাতের মধ্যেও তুমি বিভিন্ন উপাদান আছে বিভিন্ন হচ্ছে উপাদানগুলো আছে তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একে অপরের সাথে মিশে যখন পানির সাথে রিয়াক্ট করে তখন দেখবা এটা অ্যালকোহলে পরিণত হয়ে যায় অ্যালকোহল ভাতের থেকে হচ্ছে পান্তাতে সবকিছু 21 গুণ বেড়ে যায়, যেমন আরে তো আয়রন, তারপর হচ্ছে আরে তো সবকিছু, অবশ্যই বাড়ে চর্বি, কার্বোহাইড্রেট সবই বেড়ে যায়, কালকে আমি দেখলাম। সবকিছু বাড়ে তো কেন আগের মানুষরা বেশি ঠিক আছে আমি রসায়নে চলে আসি বলেন তো এই যে আমাদের নবীদের মধ্যে তারা 8 ফুট 9 ফুট 10 ফুট হতো কেন কেউ এক্সপ্লেন করতে পারবে পান্তা ভাত খাইতে এই কারণে। বাইরে সোজা করবে না পুলা পানের দল এদের পান্তাবাদ শিখছি বলে সব পান্তাবাদ আছে কি করতে হয় এদের ওরা তো আগের যুগে না খেজুর খাইতো, না তারপর না মধু খাইতো। জিনিসটা আরে খাওয়া খাওয়ার মধ্যে নিয়ে আসছে কেন পান খাইয়ে ওদেরকে আল্লাহ বিশেষ ভাবে তৈরি করছে ওই জন্য। সেটা তো অবশ্যই ওটা না বিষয়টা হচ্ছে এই স্পিকার অফ রাখো সবাই এখন বিষয়টা হচ্ছে এরকম যে এখনকার অক্সিজেন গ্যাস এখনকার অক্সিজেনের হচ্ছে গ্যাসের পরিমাণ এই স্পিকার অফ রাখো এখন যে অক্সিজেন গ্যাসটা আছে আমি রিপিট পাচ্ছি কিন্তু জ্যোতিকা স্পিকারটা অফ রাখো শোনা যাচ্ছে স্পিকারটা অফ রাখো আমার কথাটা ডাবল আসতেছে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব মিউট ও মনে হয় মোবাইল রেখে বাইরে গেছে। মিউট করে দিয়েছি আমি ওকে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে এখন যে অক্সিজেন গ্যাস এটার মধ্যে প্রচুর পরিমাণে দূষিত জিনিস আছে ঠিক আছে প্রচুর পরিমাণে দূষিত জিনিস প্রচুর পরিমাণে আর অক্সিজেনের লেভেল কিন্তু দিন দিন কমতেছে বুঝতে পারছেন বাট আগে আপনার গাছপালা বেশি ছিল অক্সিজেনের পরিমাণ বেশি ছিল এবং ধূলিকণা অক্সিজেনের মধ্যে কম ছিল যার কারণে আপনার অক্সিজেন কি কাজে লাগে বলেন তো অক্সিজেন আমাকে দৈহিক গঠনে সাহায্য করে দৈহিক যে আমাদের কোষের যে গঠন আছে এটাকে বৃদ্ধি করতে সাহায্য করে অক্সিজেন এই জন্য ডাইনোসরগুলো অত বড় বড় হতো বুঝতে পারছেন সেই সময় কি কলকারখানা ফ্যাক্টরি ছিল যে বায়ুটা দূষণ করবে সেই সময় একটা তেলাপোকার দেখবেন যে 4 মণ 5 মণ আর এখন একটা তেলাপোকা কয়শো গ্রাম কি বলতেছি 10 গ্রাম মনে হয় 10 গ্রাম একটা তেলাপোকা কত ওজন ছিল? 10 টন বা 20 টন এরকম হবে তো বড়। হ্যাঁ গরুর চেয়ে বড়। এবারে ধরে একদম কামড়ে ফেলে দেবে মানুষের ওজন ছিল কত? মানুষ ছিল নাকি এই ডাইনোসরের সময় মানুষ ছিল ছিল না তো। হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ও জিজ্ঞাসা করতেছে তাইলে যে ওই যে হলিউড মুভিগুলাই যে দেখায় মানুষজন থাকে এরে তো আরো পড়াশোনা করানো লাগবে রে যাক বোন এই নিয়ে আরো পরে আলোচনা করে দেবো কোনো সমস্যা নেই আপাতত এইটুকু বুঝে রাখেন যে ওই সময় মানুষ ছিল না ঠিক আছে বুঝতে পারছেন ওকে বিষয় হচ্ছে এরকম এখন যাই হোক আমরা কোন কাহিনী থেকে কোন কাহিনী চলে গেছিলাম পান্তা ভাতের মধ্যে হচ্ছে আপনাদের যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে দেখবেন যে ওইটা অ্যালকোহলে পরিণত হয় আর এই জন্যই আপনি দেখবেন যে আপনি পান্তা ভাত খাবেন আপনার ঘুম আসতেছে ঘুমের একটা ঘোর আসতেছে কারণ খুবই অল্প পরিমাণে অ্যালকোহল তৈরি হয় যার কারণে আপনার ঘুম আসে এখন যে মদের টেস্ট করতে হবে চলো পান্তা ভাতের পানি খেয়ে দেখি মধুবাত না কি বলে স্যার ভাইয়া তা জানি না ওগুলো আমি জানি না বাট আমি এইটুকু জানি আমার পড়াশোনার মধ্যে এইটুকু পাইছি তাই আর কি আমার একটা স্যার বলছিল আর কি হচ্ছে ওখানে দেওয়া আছে অনিদ্রা দূর করে। অনিদ্রা ও হ্যাঁ যাই বলছে ও নিদ্রা আর কি বুঝতে পারছি যাই হোক এখন রৈখিক রাশিমালা আর কৌণিক রাশিমালা এখন আমি পড়বো যে স্মরণটা আমরাকে রৈখিক রাশিমালায় বলবো এস আর কৌণিক রাশিমালায় থিটা বলি তারপরে বেগকে আমরা হচ্ছে ওমেগা বলবো এ কে মানে ত্বরণকে আমরা আলফা বলবো তারপরে ভরকে আমরা কি বলবো আই বলবো দেখছেন এইটা একদম নতুন না এটা একদম নতুন এটা কি 3 নাম্বার অধ্যায় ছিল 3 নাম্বার অধ্যায় এই প্রথম 3টা ছিল তারপরে এগুলো আর বাদ বাকিগুলো যোগ হয়েছে দেখেন তারপর এবার উপরে এগুলো দিয়ে আমি নিচেগুলো কাজ করতে পারবো দেখেন
ভরবেগ, ভরবেগ কাকে বলে বলেন? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। জি, এইটা হচ্ছে সব থেকে সহজ সংজ্ঞা আমার জীবনের, যে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, ত্বরণ আর বলের গুণফলকে হচ্ছে বল বলে। এইগুলোই, যাই হোক, ভর হচ্ছে এম। এইবার ভরবেগ হচ্ছে পি। এইটাও কিন্তু পি দিয়েই প্রকাশ করা হয়, বা আপনি হচ্ছে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারেন, ওটা নিয়ে ব্যাপার না। প্রকাশ করাটা মেন না, মেনটা হচ্ছে সূত্রটা ঠিক আছে কিনা। দেখেন যে এম ভি, তাহলে এম কে কি দ্বারা প্রকাশ করি বলেন তো, আর ভি কে ওমেগা। 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 তাহলে সূত্র মিলতেছে, জাস্ট আমি কৌণিকে কনভার্ট করতেছি। এবার দেখেন নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ। ওকে, এম কে কি দ্বারা প্রকাশ করি, আই। আর ত্বরণকে আলফা। আলফা। আর এফ কে এফ। এফ কে বলেন এটা কি, এটা বল। বাকাটি মনে হচ্ছে। আরে আল্লাহ রে, বলে বাকাটি। এরে এরে সায়েন্সে যদি আমি মানে কি আর কব, অনেক কিছু করার নেই। এটা হচ্ছে টাও, টাও, টাও। এই এই কি উচ্চারণ করলো? জন্মে শুনি তাও এটা কি? আমি বলি মানুষ ল্যামডা ঠিক আছে, ও ল্যাম্পটাই ল্যামটা তো বললাম। ল্যামটা ল্যামটা কইতেছে, ল্যামটা 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 ল্যামটা। ভাগ্য ভালো ওর হচ্ছে মানে বানান ঠিক আছে। ওকে, এই পোলাপান এত হাসা যাবে না। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে বলের এফ ইকুয়াল টু এম এ, আর এফটাকে আমরা, এটা কি বলো, এটা হচ্ছে টাও, টয়াকার রস্যৌ, টাও 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 টাও। এটাকে আমরা টর্কে টাও দ্বারা প্রকাশ করি, কি টয়াকার রস্যৌ ভাইয়া টাও। চিহ্নটা কেমন জানি না, নিচের দিকে একটু এরকম বাঁকা। দিবেন, এই যে, ভাইয়া। এই এইরাম দিবেন, এই ক্লিয়ার। ভাইয়া ভয়ের মতো হয়ে গেল। ওই ঢয়, ওই যে ঢাকা লিখতে যে ঢয়াকার, ঢয়াকার কয়াকার ঢাকা লিখেন না, এই ঢ, ঠিক আছে, কিন্তু একটু, আরে আল্লাহ রে, ঢ বললে তো স্যারের ধরে আপনারে লাথি মেরে দেবে, সমস্যা তো আছে এখানে, এই জন্য দরকার নাই। এখন ওটাকে ঠ ঠ নাকি? আরে না, এটা হচ্ছে টাও, টয়াকার রস্যৌ, টাও। ওকে, আও আও। কি জানি। ওকে, এবার গতিশক্তি, ইকে দ্বারা গতিশক্তিকে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা তুমি কৌণিক করো আর ওই করো, যেটাই না সব কাইনেটিক এনার্জি। এবার হাফটা হাফি। এবার এম কে কি দ্বারা কনভার্ট করি, আই দ্বারা, আর ওমেগা দ্বারা। তাহলে কৌণিক গতিশক্তি যদি আমাকে বলে যে কৌণিক গতিশক্তির সূত্র কি, প্রথম গতিশক্তিটা লিখবেন রাফে, যদি কারো মনে না থাকে তাহলে রাফে লিখবেন, লিখে ওইটারে জাস্ট মান বসাবেন, কারমিনি শেষ। বুঝতে পারছেন সবাই? একটু ট্রিকি হতে হবে, একটু ট্রিকি না হলে হবে না। ওকে, আপনাদের আজকে বেশি পড়াবো না, আমরা 11টা 20 বা 30 পর্যন্ত পড়াবো, তারপরে শেষ করে দিব, সমস্যা নেই। বেশি ডোজ দেওয়া যাবে না, আস্তে আস্তে, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে হজম করতে হবে, একদম ঠুটো সোজায়। আমি সামনের দিন যদি দেখি যে ইভা কানতেছে, তখন দেখে নি। ওকে, নিউটনের গতিসূত্রসমূহ আপনারা পড়ছেন না এগুলা, কিন্তু আপনাদের এই সমীকরণটা কি শেখানো হয়েছিল? আমি জানি যে 99% ক্ষেত্রে স্যারেরা এটা জানেই না, খুব কম কলেজ স্যারেরা এটা জানে। এটা কলেজের স্যারেরা জানে, কারণ এটা তো কলেজেই আছে, কিন্তু আমরা এটা এসএসসি লেভেল থেকেই আসছি, এসএসসি লেভেল থেকেই। কারণ আমাদের যে স্যার ছিল উনি খুব ভালো, আর উনি হচ্ছে এরকম ভালো, খুব শিক্ষিত একজন প্রাইমারি স্কুলের স্যার, বাট খুব শিক্ষিত, এই জন্য তিনি আমাদেরকে এটা শিখাইছিল, আর মায়েরও দিছিল, এই জন্য ভালো করে মনে আছে। আদিবেগ সমান সমান শেষ বেগ, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি, আদিবেগ সমান সমান শেষ বেগ। বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, সেই সূত্রটা এটা। ওকে, এটা কিন্তু গাণিতিক রূপ দেখাইনি। ওটা গাণিতিক রূপ আপনাদের বইতেও দেখানো নেই, কোনো জায়গায় নেই, বাট আমি দিয়ে দিছি, ঠিক আছে, যাতে আপনাদের না প্যাসেল লাগে। আমাকে ধরছিল কলেজে, ঠিক আছে, ভাইবাতে, যে নিউটনের প্রথম সূত্র এবং সমীকরণ সহ বলো। আমি প্রথমেই বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, আর এর সমীকরণটা হচ্ছে আদিবেগ সমান সমান শেষ বেগ। এবার স্যার দেখে মুখে দিকে তাকাই আছে, আমি বললাম যে স্যার এটা কোনো ব্যাপার না, এটা আমাদের বইতে নাই, বাট আমাদের শেখানো হয়েছে, সমস্যা নেই, গেল। এবার তারপরে হচ্ছে সেকেন্ড ল, এটা আপনাদেরকে শেখানো হয়েছে, এফ ইকুয়াল টু এম এ, এটা তো জাতীয় সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে। বলেন তো এইটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। বরাবর। কারণ অনুভূমিক। এখানে বি নাই। উচ্চতা ইয়েস,
এক কথায় হচ্ছে জি নাই, ত্বরণ হিসেবে এ আছে। ত্বরণ এ কখন কাজ করে? যখন মাটিতে থাকি আমরা। ওকে, তাহলে মাটি বরাবর এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এইটাই আর কি। তাহলে এক জিনিস কত জায়গায় লাগতেছে দেখছেন? আর এই যে নিউটনের থার্ড ল, মানে এ জিনিস যে কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, বাস্তব জীবনে। থার্ড ল, যেখানেই যাইবেন থার্ড ল পাইবেন। এই যে আপনারা খাটের উপরে, চেয়ার টেবিলের উপরে বসে আছেন না, এইটাও এই থার্ড লর কারণে। বিশ্বাস করেন? জি ভাইয়া। বিশ্বাস না করলে বিশ্বাস করতে হবে, কিছু করার নাই। ভাই আমি জামাল খান বসে আছি বাইরে। আপনি বসে না, আপনি যে পৃথিবীতে টিকে আছেন এই থার্ড লর কারণে। হ্যাঁ, তাই বলে ইসলাম সম্মত না, এটা বই খাতা সম্মত, ঠিক আছে? এটা বই খাতা সম্মত, এই আর কি। কারণ কি, আপনার এই F1 মাইনাস F2 যদি না থাকতো, মানে এই জিনিসটা যদি না থাকে, তাহলে আপনি ভাইসে বেড়াবেন, আর আপনি পা চলতে পারবেন না। পা পাড়া দিলে যদি আপনার নিচের দিকে চলে যায়, ধরেন আপনি বাতাসে হাঁটতেছেন, আপনি বাতাসে হাঁটা সম্ভব? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনার সেরকম হইতো, পা দিলে আমরা গাইতে যেত নিচের দিকে, এরকম হইতো, বুঝছেন? মানে উপর থেকে আমাদের একটা বল প্রয়োগ করা হয়, আর এই মাটি আপনাদেরকে আরেকটা বল প্রয়োগ করে, ঠিক আছে? উপরেরটা হচ্ছে F1, নিচেরটা হচ্ছে F2, এরকম। এই নিয়ে কোনো ব্যাপার না, এগুলো মানে অহরহ শিখবেন, ওটা নিয়ে প্যারা নাই। আসলে এইটা কেমন জানেন? F1 প্লাস F2, এইটা এরকম ইকুয়াল টু কত? 0। এইবার আপনি কি করেছি? F1 ইকুয়াল টু এইটারে ডান পাশে নিয়ে আসছি। এইবার ঠিক আছে, মাইনাস সামনে একটা, যেখানে একটা মাইনাস, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে আমরা দেখি যে উদাহরণ, জড়তা বলের সংজ্ঞা। মানে আমরা প্রথম সূত্র থেকে কি কাহিনী করতে পারবো, জড়তা কি জিনিস বলতে পারবো, আর বলের সংজ্ঞা দিতে পারবো। ক্লিয়ার? এইবার 2 নাম্বার সূত্র থেকে আমরা কি কি জিনিস পাইতে পারি, এইগুলো কিন্তু আপনার সচরাচর কোনো বইতে দেওয়া থাকে না, তাও আমি এক্সট্রা ভাবে দিয়ে দিছি, বুঝছেন? এগুলো আপনার অ্যাডমিশনে ভালোই আসে, মেডিকেল পাবলিক আর ভার্সিটি পাবলিকদের। আর ইঞ্জিনিয়ারিং পাবলিকদের কেন বলতেছি না, কারণ ইঞ্জিনিয়ারিং পাবলিকদের ভাই, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যদি 90% মার্ক না তুলতে পারো, স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও। আমি বলে রাখলাম, সেই স্বপ্ন দেখবা না যেটা কখনো বাস্তব হবে না। প্রচুর কষ্ট পাবা, প্রচুর ভেঙে পড়বা, একদম ভেঙে পড়বা, ঠিক আছে?